আপনি শিক্ষকতা করেন, আইটি প্রফেশনে রয়েছেন, আপনি যেই কাজটা করুন না কেন, আপনার কাজ করার প্রধান উদ্দেশ্য থাকে ইনকাম করা। আর ইনকাম করার পরের যে প্রধান ধাপ, ফার্স্ট স্টেপ, আপনি আপনার ইনকামটাকে কিভাবে ম্যানেজ করবেন আপনার প্রোফাইল হিসেবে। আপনি যে পেশায় থাকেন, হতে পারে সেই পেশায় আপনি সব থেকে ভালো জানেন বা অন্য অনেকের থেকে ভালো জানেন। আপনার নিজের পেশায় আপনি ভালো জানেন, এটা সঠিক, এখানে কোনো কারোর দ্বিমত থাকা উচিত না। কিন্তু আপনার যে ইনকাম করে আসার পরে যে সেভিংসের কথাটা আপনি ভাবেন, সেটা কি ভাবনা চিন্তাটা সঠিক? আপনার ইনকাম প্রোফাইল অনুযায়ী, আপনার ইনকাম প্রোফাইল অনুযায়ী আপনি যে সেভিংসটা করেন, সেটা কি বরাবর? সেখানে কি আপনার ইনকাম করে আসার পরে যে সেভিংস করার পরে যে আপনার ফিউচার যে ফিনান্সিয়াল গোল থাকে, সেই অনুযায়ী কি আপনি আজকের ডেটে প্রস্তুত? এতগুলো কথা বলার সাথে সাথে আমাদের মাথা খারাপ হয়ে যায় যে আমরা কি বলতে চাইছি, আমরা কি করতে চাইছি, আমরা নিজেরাই জানি না আমরা কিভাবে ফিনান্সিয়াল প্ল্যান করে থাকি। কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানের কথার সাথে সাথেই কিন্তু একটা কথায় মাথায় আসে যে আমার টাকা আমি যেখানেই খুশি রাখি, তুমি কে হে বলার? আমার টাকা আমি রিস্ক নেব না, আমি সেভিংস অ্যাকাউন্টে রাখবো, আমি এফডি অ্যাকাউন্টে রাখবো, সেটা আমার মর্জি। কিন্তু ফ্রেন্ডস, আপনি বলুন, আপনার শরীর খারাপ হলে আপনি কি ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়া প্রেফার করেন, না নিজে থেকেই খেয়ে নেন? আপনার যদি কোনো লিগেল অব্লিগেশনসের প্রবলেম, লিগেল কোনো প্রবলেম হয়ে থেকে থাকে, আপনার যদি কোনো লিগেল অব্লিগেশন থেকে থাকে, তাহলে আপনি উকিলের কাছে যান। আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই পার্টিকুলার সেই পেশার সাথে যান, আপনি শিক্ষকের কাছে যান আপনি শেখার জন্য, আপনি উকিলের কাছে যান সাজেশন নেওয়ার জন্য, আপনি ডাক্তারের কাছে যান আপনার চিকিৎসা করানোর জন্য। কিন্তু আপনার টাকার ক্ষেত্রে আপনি নিজেই ভাবেন যে আপনি সব থেকে বড়, সেটার আপনি প্ল্যান করার জন্য। কিন্তু এই ভাবনা চিন্তাটা কিন্তু আজকের ডেটে পরিবর্তন করার সময় চলে এসেছে। আপনার টাকা অবশ্যই আপনার মতামত নিয়ে সেই প্ল্যানটা করা হবে, কিন্তু সেই প্ল্যানটা করার সাথে সাথে সেই প্ল্যান যে আপনাকে দিচ্ছে, তার সাজেশনটা কিন্তু আপনাকে গ্রহণ করতেই হবে। কেন? আজকের ডেটে আপনি যে ইনকাম করছেন, ভবিষ্যতের ক্ষেত্রে আপনি রিটায়ারমেন্টের পরে আপনার কি ফেরত আসা উচিত, বা রিটায়ারমেন্টের সময় যে ইনফ্লেশনটা হবে, কেননা প্রতি বছর ইনফ্লেশনের যে টাকার ভ্যালু কমে যাচ্ছে দিনে দিনে, তো সেই অনুযায়ী আপনার 60 বছরে আপনার কি পরিমাণ টাকার দরকার হবে আজকের ডেটে আপনার পোর্টফোলিওটাকে ম্যানেজ করার জন্য, বা আজকের ডেটে আপনার যে লাইফস্টাইল সেটাকে ম্যানেজ করার জন্য আপনার 60 পরে কি প্ল্যান হওয়া উচিত, বা আপনার ছেলের এডুকেশনের ক্ষেত্রে কি হবে, আপনার মেয়ের এডুকেশনের ক্ষেত্রে কি হবে, সেইগুলো কিন্তু আমরা না ভাবি না। আমরা একটা ফিনান্সিয়াল গোল ভাবি, এটা যে একটা গাড়ি কিনবো, একটা ফিনান্সিয়াল গোল থেকে আমি একটা বাড়ি করবো, কিন্তু ফিউচার প্ল্যানিং এ ফিনান্সিয়াল গোল কিন্তু আমরা করি না বা করতে পারি না। সেই ক্ষেত্রে কিন্তু দরকার ফিনান্সিয়াল প্ল্যানিং এর। আর ফিনান্সিয়াল প্ল্যানিং সেটাই যেটা সব থেকে সরল সাদাসিধে ভাবে আপনার কাছে আপনাকে যে দিতে পারবে, সেই কিন্তু আচ্ছা ফিনান্সিয়াল প্ল্যানার। এখন কথাটা হচ্ছে এটা যে আমি আপনাকে যে ফিনান্সিয়াল প্ল্যানটা দেবো, সেটা কিন্তু আমি জানি না আপনি কি বয়সের, আমি জানি না আপনি কি করেন, আমি জানি না আপনার জবে কতটা রিস্ক প্রোফাইল রয়েছে, সেখানে আমি জানি না আপনার সেখানে লাইফ রিস্ক কতটা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কোনো যে প্রোফাইলটা রেডি করছি বা যেটা আমরা ফিনান্সিয়াল অ্যাডভাইসটা দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু প্রোফাইলিংটা সব থেকে বড় ব্যাপার। তো আমরা কিন্তু এইভাবে জেনারেলাইজভাবে আমরা কিন্তু সাধারণভাবে কোনো কিন্তু একটা অ্যাভারেজ বা একটা নর্মাল ফিনান্সিয়াল প্ল্যান কিন্তু করতে পারি না। এই ক্ষেত্রে আজকে যেটা আমি আপনাদের বলতে চলেছি বা আমি আপনাকে যেটা সাজেশন দিতে চলেছি, সেই ক্ষেত্রটা কিন্তু একটা নর্মাল সাদাসিধে এক কথায় আপনি যে ফিনান্সিয়াল প্ল্যানটা করে চলছেন, সেটা ঠিক কিনা বা সেটা কতটা ঠিক, সেটুকু আপনার মাথায় আসবে। এখানে কিন্তু প্রতিটা মানুষের আলাদা আলাদাভাবে ফিনান্সিয়াল প্ল্যানিং হয়, আলাদা আলাদাভাবে ফিনান্সিয়াল প্ল্যানিং করতে হয়। সেক্ষেত্রে আমি কিন্তু এই ব্যাপারটাকে অ্যাভারেজ করছি না, সেই ব্যাপারটাকে কিন্তু আমি সবার ক্ষেত্রে সমান ফিনান্সিয়াল প্ল্যান হবে, সবার ক্ষেত্রে রিস্ক প্রোফাইল সমান থাকবে কি থাকবে না, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে একটা ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রে। তো আমি নর্মালভাবে যে সাধারণভাবে আপনি যে রাস্তায় চলছেন, যে ফিনান্সিয়াল প্ল্যানটা করছেন, হতে পারে আপনি কারোর থেকে ফিনান্সিয়াল প্ল্যান নিয়ে করছেন, তাহলে তো খুবই ভালো সেটা। আর যদি ফিনান্সিয়াল প্ল্যান নাও নিয়ে থাকেন, আপনার কাছে কিছু না কিছু ইনস্ট্রুমেন্ট আপনি পারচেস করা রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে আমি কতটা ঠিক পথে রয়েছে, কতটা ঠিক পথে নেই। তো সেটা কিন্তু আপনি আপনার বিচার করতে পারবেন আজকের এই প্রোফাইলিংটা দেখার পরে। আমি অভিষেক, ফিনান্সিয়াল প্ল্যানার। ফার্স্ট আপনাদের মাথায় রাখতে হবে যেটা প্রধান ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের
ফার্স্ট পার্ট, আপনি যে ইনকামটা করেন তার মিনিমাম 3 টাইমস, আপনার স্যালারি যদি 50,000 হয়ে থাকে তাহলে আপনাকে 3 টাইমস অর্থাৎ আপনি 1.5 লাখ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকতে হবে, যেটা আপনাকে বিপদের সময়, যেটা আপনার ফিনান্সিয়াল নিড, ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় সময় আপনাকে সেটাকে হেল্প করবে। সেটা এফডি হতে পারে, সেটা নর্মাল অ্যাকাউন্ট হতে পারে, যেখানে আপনি যে ইনস্ট্রুমেন্টে সেই টাকাটা রাখলে আপনি ইমিডিয়েট রাতে রাতে আপনি বের করতে পারবেন। সেটা লিকুইডিটি 100% হতে হবে। সেই ক্ষেত্রে আপনার ইনকামের মিনিমাম 3 টাইমস, আপনি যে স্যালারি আর্ন করেন বা আপনি যে বিজনেস থেকে যে ইনকামটা হয় সেটার মিনিমাম 3 টাইমস আপনার লিকুইড থাকতে হবে। আপনার ইমার্জেন্সিতে সে আপনাকে হেল্প করবে। সেভিংসের পরে আসা যেতে পারে আমরা এক্সপেন্সেসের ক্ষেত্রে আসবো। এক্সপেন্সেস ক্ষেত্রে আমরা দুটো জিনিস ভাগ করি, একটা হচ্ছে নর্মাল নন নেগোসিয়েবল এক্সপেন্সেস, একটা নেগোসিয়েবল এক্সপেন্সেস। তো নন নেগোসিয়েবল এক্সপেন্সেসের মধ্যে আমরা এই ক্যাটাগরিটা করতে পারি যে লোনের ইএমআই, আর ঘরের যে এক্সপেন্সেস যেরকম ধরুন মেডিকেলের খরচ, বাজারের খরচ, আপনার এভরিডে যে ডেইলি নিডস, এগুলোতে সেগুলো কিন্তু আমরা কম্প্রোমাইজ করতে পারি না। সেটাকে আমরা একটা ক্যাটাগরি দিলাম, সেটা হচ্ছে নন নেগোসিয়েবল, যে খরচটা আপনাকে প্রত্যেক মাসে করতে হবে, এখানে কোনো ইফেক্ট বার্ডস নেই। আর একটা হচ্ছে নেগোসিয়েবল এক্সপেন্সেস, সেই ক্ষেত্রে যেরকম ধরুন আপনার প্রতি মাসে মুভি যান, প্রতি মাসে আপনার বন্ধুদের সাথে খরচ করেন, কেউ স্মোক করেন, কেউ ড্রিঙ্ক করেন, হোয়াট এভার মেবি, আপনাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেখানে বিষয়টা হচ্ছে আপনি আপনার সেই যে নন নেগোসিয়েবল যে এক্সপেন্সেস রয়েছে সেটাকে আপনি রিডিউস কী করে করবেন, এটা আপনি করতে পারেন। এটা সাজেশন যে আপনি যদি একটা ছোট নোটবুকে প্রতিদিনের এক্সপেন্সেস যেটা আপনার মনে হয় যে রিডিউস করলেও করা যেতে পারে, সেই ক্ষেত্রেটা আপনি মোটামুটিভাবে ভেবে নিন যে আমি প্রতিদিন বাড়ি ফেরার পরে, পুরো কাজ হয়ে যাওয়ার পরে আমি একটা ডায়েরি মেনটেন করব যে এভরিডে যে এক্সপেন্সেসটা আমি করেছি আমার মনে হয় যে এক্সপেন্সেসটা কমাতে পারি আমি, তো সেটাকে আমার একটা নোটবুকে লিখে রাখবো। এবং এভরি 7 ডেজ ছেড়ে প্রতি 7 দিন ছেড়ে সানডে আমরা সন্ধ্যেবেলা রাত্রিবেলা যখনই খুশি একবার বসে আমরা একবার ভাববো যে আমার এই এক্সপেন্সেসগুলোর মধ্যে আমি কম কোনটা করতে পারি। আর আমার এটা গ্যারেন্টি, আপনি যদি প্রতি 7 দিনে আপনি নিজেকে নিজে রিভিউ করেন যে এই এক্সপেন্সেসটা হতে পারে আমি কম করতে পারি, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি যদি 4 উইক রিভিউ করেন, ফার্স্ট উইক রিভিউ করার পরে যদি আপনার খরচা উইকে 1000 টাকা হয়ে থাকে, আপনি সেটা ভাববেন যে আমি উইকে 7 দিনের মধ্যে 7 দিনই এক্সপেন্স করেছি, আমি একদিন কোনো এক্সপেন্স করবো না। এরপরে ভাবুন যে আমি 2 দিন কোনো এক্সপেন্স করবো না, বা করে থাকলেও আমি সেটাকে, এটা একমাত্র আপনি নিজেই করতে পারেন। এখানে কোনো ডাক্তার আপনাকে হেল্প করতে পারবে না, কোনো ফিনান্সিয়াল প্ল্যানার আপনাকে হেল্প করতে পারবে না। আপনাকে নিজেকে ভাবতে হবে যে আমি এক্সপেন্সেসটা কী করে কম করব। এই এক্সপেন্সেসের সাথে সাথে আমি যখন এলাম যে নন নেগোসিয়েবল এক্সপেন্সেসের মধ্যে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে লোন। আপনার যদি কোনো লোন থেকে থাকে, লোনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট কম, একটা হচ্ছে বেশি। যদি আপনার হোম লোন, মর্গেজ লোন থেকে থাকে, এই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেট অনেক কম হয়ে থাকে, তো আমি কখনোই সাজেশন দেবো না হোম লোন বা মর্গেজ লোন যদি কারো থেকে থাকে সেটাকে বন্ধ করার। এটা গুড, আপনার যদি থেকে থাকে আপনি চালিয়ে যান, এটাকে আপনার ফোরক্লোজ করার কোনো দরকার নেই। বাট আপনার যদি কোনো দরকারে আপনি পার্সোনাল লোন নিয়ে থাকেন কোনো জায়গা থেকে, তো আমি বলবো যে পার্সোনাল লোনের ফোরক্লোজ যদি না থাকে তাহলে ইমিডিয়েট সেটা আপনি জুয়েল লোনের সাথে কনভার্ট করতে পারেন। জুয়েল লোন ইন দ্য সেন্স গয়না রেখে, সোনা রেখে, অনেক ব্যাংকিং ইনস্টিটিউট রয়েছে, অনেক নন এনবিএফসিস রয়েছে যারা আপনার জুয়েলারি রেখে আপনাকে লোন দেয়। সেই ক্ষেত্রে আপনি দেখে নেবেন আপনি কোথা থেকে নিচ্ছেন, তার টার্মস অ্যান্ড কন্ডিশন কী রয়েছে। গোল্ড লোনের ক্ষেত্রে কিন্তু আপনি দেখে নেবেন মোটামুটি 10 থেকে 11%-এর বেশি কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট আপনাকে চার্জ করবে না। সেই ক্ষেত্রে প্রসেসিং ফি থোড়া 25 পয়সা, কেউ বা 50 পয়সা, এরকমের ভেতরে ভ্যারি করে। আর অনেকে 200-300 টাকা ফ্ল্যাট প্রসেসিং ফিও নেয়। যদি আপনার ঘরে সোনা থেকে থাকে তাহলে আমি বলবো, আর ফোরক্লোজার যদি আপনার পার্সোনাল লোনে না হয়ে থাকে তাহলে ইমিডিয়েট সেই পার্সোনাল লোনটাকে বন্ধ করে দেওয়া উচিত, কেননা সেই ক্ষেত্রে মোটামুটিভাবে 16 থেকে 17% চার্জ করে পার্সোনাল লোন। তো এটা আমার সাজেশন যে যদি এক্সপেন্সেসের যদি আপনার পার্সোনাল লোন থেকে থাকে, যদি কোনো নন এনবিএফসিস আপনার কার লোন থেকে থাকে, সেটা ইমিডিয়েট বন্ধ করে দিন। যদি আপনার কাছে আপনার সামর্থ্য থেকে থাকে, আপনি যদি গোল্ড লোন নিতে পারেন বা নিতে চান, তাহলে আপনি এটা করতে পারেন। এর পরের যে পার্টটা, লাইফের 3 নম্বর পার্ট, সেভিংস এক্সপেন্সেসের পরে 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের কথা মাথায় এলেই না আমাদের একটা জিনিস মাথায় আসে, আপনি আপনার প্রোফাইলে আপনি দেখে নেবেন যে আপনার যে এলআইসিটা রয়েছে না, এটা আপনি না ভেবেই করেছেন। কোনো বন্ধু বলেছে, কোনো ফ্যামিলির কোনো মেম্বার বলেছে, নাহলে আপনার কোনো কলিগ বলেছে, নাহলে হয়তো কলিগের ওয়াইফের মেম্বারশিপ রয়েছে কোনো একটা এলআইসি, কোনো ব্লা 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 বহু ইনস্টিটিউট রয়েছে, আমি নাম নিতে চাইছি না এখানে।
তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু জোর জবরদস্তি করেই আপনি কিন্তু এলআইসিটা করেছেন। আপনি কোনো দিন প্রোডাক্ট দেখেননি যে আপনি রিটার্ন কত পাবেন, আপনি ফেরত কত পাবেন, আপনি এইটা কতটা আপনার লাভজনক, বা এটা আপনার ডেথ হয়ে গেলে অ্যাক্সিডেন্টকে কতটা কভার করবে, বা আপনার রিস্ক প্রোফাইল হিসেবে আপনি যে ইনস্ট্রুমেন্টটাকে পারচেস করেছেন সেটা ঠিক কিনা আপনি কোনোদিন দেখেননি। তো আমার রিকোয়েস্ট এটা, আপনি যদি এলআইসি মানে যদি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি ভাবেন, আমি আপনাকে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সব থেকে কিছু বলবো, অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, ইউলিফ রয়েছে, এন্ডোরমেন্ট প্ল্যান রয়েছে, মানি ব্যাক পলিসি রয়েছে, রিটায়ারমেন্ট প্ল্যান রয়েছে, অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে। এত কমপ্লিকেশনের ভিতরে যাওয়ার কোনো দরকার নেই। ইজি ইন্স্যুরেন্স দুটো হওয়া উচিত, হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স। দ্যাট মিন আপনার শরীর খারাপ হলে আপনাকে চিকিৎসা পাওয়ার জন্য একটা ইন্স্যুরেন্স, আর একটা হচ্ছে আপনার যদি কোনো কারণে ডেথ হয়ে যায়, আপনার ফ্যামিলি যে রিস্ক হয় সেই রিস্কটাকে কভার করার জন্য। সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করতে হবে, আমি যেখান থেকে নিচ্ছি, যেখান থেকে আমি পারচেস করছি, সেই ক্ষেত্রে শুধুমাত্র ফ্যামিলির যে আর্নিং মেম্বার শুধু সেই যেন সেই এলআইসিটা পারচেস করে থেকে থাকে, এছাড়া কারোর পারচেস করার দরকার নেই। যদি আপনি আর্নিং মেম্বার হয়ে থাকেন, আপনার ওয়াইফ আর্নিং মেম্বার হয়ে থাকে, তার ক্ষেত্রে আপনি আপনার ক্ষেত্রে একটা, আপনার ওয়াইফের ক্ষেত্রে একটা আপনি নিতে পারেন। আর যদি আপনি শুধুমাত্র আর্নিং মেম্বার হয়ে থাকেন, তাহলে শুধুমাত্র আপনিই নেবেন। আর সেটার হিসেব হচ্ছে একদম ইজি, আপনি যে ইনকামটা করেন বছরে, সেটা আপনার বছরের ইনকামের ম্যাক্সিমাম 20 গুণ কম নিতে পারেন আপনি, কিন্তু এর থেকে বেশি নেবেন না। আপনার যদি ইনকাম হয়ে থাকে 5 লাখ টাকা বছরে, তাহলে আপনি 1 কোটি টাকার ইন্স্যুরেন্স নিয়ে থাকবেন। সেক্ষেত্রে প্রিমিয়াম খুবই কম হয়, আপনার বয়সের উপরে ডিপেন্ড করে সেটা। আর আমি সাজেশন দেবো টার্ম প্ল্যান নেওয়ার ক্ষেত্রে আপনারা অলওয়েজ 85 তক, আমার সাজেশন এটা 85 বছর, 85 এজ পর্যন্ত আপনি সেই কভারেজটা যেন পান। সেই ক্ষেত্রে মোটামুটিভাবে আমার মনে হয় এটা 85 পর্যন্ত যদি আপনি টার্ম প্ল্যানের সেটেলমেন্ট আপনার ছেলে বা মেয়ে আপনার জেনারেশন পেয়ে যায়, সেই ক্ষেত্রে প্রিমিয়াম একটু বেশি হলেও আমি বলবো আপনাকে 85টা নেওয়াটা বেটার। আর হেলথ ইন্স্যুরেন্স আমি বলবো পুরো ফ্যামিলির সবার নিয়ে রাখা উচিত, মা বাবা ছেলে মেয়ে যদি থেকে থাকে, ভাই বোন থেকে থাকে, পুরো ফ্যামিলি আপনি নেবেন। সেক্ষেত্রে আপনার 5 লাখ টাকা যদি আপনি নিতে চান, তাহলে 10-12 হাজার টাকা 15 টাকার ভিতরে আপনার মোটামুটিভাবে আসবে। আমি ধরে নিতে পারি 20,000 টাকা করতে আসবে, এর থেকে বেশি আসার কোনো আসবে না, এটুকু। আচ্ছা, এবারে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি দুটো জিনিস বললাম। এরপরে যেটা হচ্ছে, আপনি ইন্স্যুরেন্স করার পরে অনেকে ইন্স্যুরেন্সের আর ইনভেস্টমেন্টের মধ্যে একটু কনফিউশন হয়ে যায় যে ইন্স্যুরেন্সেও তো ইনভেস্টমেন্ট হয়, তাহলে আমি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কী নেব, আমি কি সেরকম কোনো ইন্স্যুরেন্স নিয়ে নেবো যেখানে আমার ইনভেস্টও হয়ে যাবে? না ফ্রেন্ডস, এখানে আমার একদম একটাই স্টেটমেন্ট, আপনার ইন্স্যুরেন্স আপনার ইনভেস্টমেন্ট কখনোই মিক্স আপ করবেন না। এটা দুটো আলাদা জিনিস। ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট যেটার মধ্যে একসাথে যদি থাকে না, তাহলে প্রবলেম হবে। আপনি ইন্স্যুরেন্স নেবেন শুধুমাত্র ইন্স্যুরেন্সের জন্য, আপনার লাইফটাকে রিস্ক কভার করার জন্য, আর আপনি ইনভেস্টমেন্ট করবেন শুধুমাত্র রিটার্নের কথায় মাথায় রেখে। এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে মার্কেটে, অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে। আপনাকে ভাবতে হবে আমি কোন ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমার স্ট্রং ভাবনা চিন্তা রয়েছে, আর কোন ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমার ভয় রয়েছে। এই দুটো জিনিস যদি আপনি মাথায় রেখে করতে পারেন, তাহলে আপনাকে অন্য কিছু ভাবতেই হবে না। যদি আপনার মন বলবো, অনেকে হতে পারে যে ডিম্যাটে আমার ভয় রয়েছে, আমি মার্কেটে জানি না, আমি মার্কেটে কতটা ফ্লুয়েন্ট না, তো আমি বলবো যেটা আপনি আপনার অনুযায়ী আপনি কনফিডেন্ট, যদি আপনি শেয়ার বাজারে না যেতে চান, তাহলেও কিন্তু আপনার কিন্তু সেটাকে বাদ দিয়ে অনেক ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। যেরকম প্রথম বলবো, আপনি আপনার প্রোফাইলের মধ্যে পিপিএফ, এনপিএস, সেভারেন গোল্ড বন্ড, নর্মাল এফডি, মিউচুয়াল ফান্ড, ডিম্যাট, কমোডিটি, এতগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে। আপনি যেখানে খুশি ইনস্ট্রুমেন্ট আপনি ইনভেস্ট করতে পারেন, যেখানে খুশি ইনভেস্ট করতে পারেন। তো আমার এটা সাজেশন যে আপনার ইনকাম যদি 100 টাকা হয়ে থাকে, তার মধ্যে মিনিমাম 25 থেকে 30 টাকা সেভিংসে রাখা উচিত, যেটা আপনার সেভিংস ইন দ্য সেন্স আপনার ইনভেস্টমেন্ট, যেটা আপনাকে পরবর্তীকালে আপনাকে ফেরত দেবে, সেটা আপনার ফিনান্সিয়াল গোলকে মাথায় রেখেই হবে। ফিনান্সিয়াল গোলকে মাথায় বাদ দিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট হয় না। ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু একটা ফিনান্সিয়াল প্ল্যান, একটা ফিনান্সিয়াল গোল মাথায় প্রথম থাকা উচিত, যে আমি এই গোলে পৌঁছাতে গেলে আমি কত টাকা করে ইনভেস্ট করলে আমার রিটার্ন ওই টাইমে আসবে, সেই ক্যালকুলেশনটাকে করে নিতে হবে। এবারে আপনার যদি ডিম্যাটে, যদি আপনার মনে হয় যে ডিম্যাটে আপনি ফ্লুয়েন্ট না, তাহলে আপনি মিউচুয়াল ফান্ড ঠিক পারচেস করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে এত বেশি নলেজ হওয়ার দরকার নেই। আপনার যদি সেভারেন গোল্ড বন্ড আপনি পারচেস করতে পারেন, এনপিএস, পিপিএফ এর মতো যেগুলো গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেটাও খারাপ না, সেগুলো আপনি ইনভেস্ট করতে পারেন। সেগুলো একটু লম্বা সময়ের জন্য হয়, সেগুলো সবটাই কিন্তু আপনার গোলটাকে মাথায় রেখে। এই ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরে যে পার্টটা আছে ট্যাক্স সেভিংস, এই ট্যাক্স সেভিংস কথাটার সাথে সাথে না অনেক কিছু মাথায় আসে, যে আমরা ট্যাক্সটাকে কী করে সেভিংস করতে পারবো, ট্যাক্সটাকে আমি সব থেকে কম
ট্যাক্স দেবো আমি, আর আমার ইনকাম প্রোফাইলটাকে আমি রেডি করতে পারি, আমার পোর্টফোলিওটাকে রেডি করতে পারি। এখানে ইনকাম যে আপনার যে ট্যাক্স সেভিংস, আপনি যে বলছেন ট্যাক্স সেভিংস, আমি যতগুলো ইনস্ট্রুমেন্ট আগে থেকে বলে এসেছি না, যেরকম ধরুন প্রথম আমি বললাম আপনার লোন, তারপরে বললাম আপনার ইন্স্যুরেন্স, তারপরে বললাম আপনার ইনভেস্টমেন্ট, এই সবগুলোর সাথে সাথে না এই আপনার যে ট্যাক্স সেভিংস প্ল্যান প্রথমেই হয়ে যাওয়া উচিত, যে আমি ট্যাক্স সেভিংস করতে গেলে প্রথম তিনটে কোন কোন ইনস্ট্রুমেন্টে ডাললে আমি সব থেকে ম্যাক্সিমাম ট্যাক্সের ছুট পাবো, আমি সব থেকে ট্যাক্স আমি কম দেবো, সেইখানে আপনাকে ট্যাক্সের জন্য আপনাকে আলাদা করে মাথা কাটানোর দরকার নেই। আপনাকে যে ফিনান্সিয়াল গাইড করবে সে কিন্তু আপনাকে এই তিনটে ইনস্ট্রুমেন্ট, যে আপনি প্রথম যে তিনটে ইনস্ট্রুমেন্টের মধ্যে, তিনটে প্রোফাইলের মধ্যে নিয়ে এসছেন, তিনটে ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্টের মধ্যে নিয়ে এসছেন, সেখানেই হয়ে যাবে। হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনাকে ট্যাক্সের ছাড় আছে, আপনি টার্ম রেন্ট পারচেস করে থাকলেও আপনার ট্যাক্সের ছাড় আছে, আপনি যদি হোম লোন নিয়ে থাকেন হোম লোনের ক্ষেত্রেও আপনি এটিসি বেনিফিট পেতে পারেন, আপনি হোম লোনের ইন্টারেস্ট প্রিন্সিপাল দুটোর উপরে আপনি ট্যাক্স বাঁচাতে পারেন, আপনি নর্মাল যে ইনভেস্টমেন্ট করছেন সেখানে আপনি পিপিএফ বা আপনি এনপিএস করলে সেখানে আপনার ট্যাক্স ছাড় হতে পারে, বা আপনি যে ধরুন আপনি যে কোনো ইএলএসএস মিউচুয়াল ফান্ড পারচেস করছেন, ইএলএসএস মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আপনি 3 বছর লক ইন রেখেও করতে পারেন, আপনি ট্যাক্স সেভিংস এফডিও করতে পারেন। তার মানে এই যে তিনটে আমি আগের ইনস্ট্রুমেন্টের কথা বললাম, সেই ইনস্ট্রুমেন্টের মধ্যেই কিন্তু আপনার ট্যাক্স সেভিংস হাইডেড রয়েছে। তো সেই ট্যাক্স সেভিংসের জন্য আলাদা করে ভাবার দরকার নেই, আপনি এমন ইনস্ট্রুমেন্ট চুজ করবেন যে ক্ষেত্রে আপনার ট্যাক্স আপনার ইনকাম প্রোফাইল হিসেবে তার বরাবরই হয়ে যায়। আর সবশেষে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আপনার রিটায়ারমেন্ট প্ল্যান। রিটায়ারমেন্ট প্ল্যানের ক্ষেত্রে আমার একটাই কথা বলা, যে আমি প্রথমে যে 3 নম্বর ইনস্ট্রুমেন্ট 4 নম্বর ইনস্ট্রুমেন্টের কথা বললাম, যে আপনার যদি রিটায়ারমেন্টের প্ল্যান আপনি আলাদা করে নেওয়ার দরকার নেই, আপনি যে 4 নম্বর পয়েন্ট বা 3 নম্বর পয়েন্টে যেটা আমি আপনাকে ডিসকাস করেছি, আপনি পিপিএফ, মিউচুয়াল ফান্ড, এলএসএস যতগুলো ইনভেস্টমেন্ট রয়েছে, আপনার এনপিএস, সেইগুলোর মধ্যে থেকে আপনি প্রথম থেকেই আপনার ফিনান্সিয়াল গোল ঠিক করে নিতে পারেন। আপনার ফিনান্সিয়াল গোল যদি পারফেক্টলি আপনার মাথায় থেকে থাকে, তাহলে আপনার রিটায়ারমেন্ট প্ল্যান অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনাকে সেটার জন্য আলাদা করে ইনভেস্ট করে আলাদা করে টাইম দেওয়ার কোনো দরকার নেই।